দেখেন না নতুন থেকে করতেছে, মানে দেখা যাচ্ছে যে ইমপ্রুভমেন্ট, যে জায়গায় দেখবেন যে ইমপ্রুভমেন্ট লেখা আছে ওটা মনে করেন যে কনস্ট্রাকশন অফ ওয়ার্ক। তো আমরা এখানে কনস্ট্রাকশন অফ ওয়ার্ক, যদি ইমপ্রুভমেন্ট যে জায়গায় লেখা থাকে ওই জায়গায় আমরা কনস্ট্রাকশন অফ ওয়ার্ক, ভালো ভালো জায়গাতে দেখবেন যে কনস্ট্রাকশন অফ স্কুল বা কনস্ট্রাকশন অফ বাউন্ডারি ওয়াল, হ্যাঁ এইভাবে লেখা থাকতো। তো ওইভাবে যদি লেখা থাকে তাহলে আমরা কনস্ট্রাকশন অফ ওয়ার্ক। ক্লিয়ার? তারপর আছে কি রিপেয়ার ওয়ার্ক। রিপেয়ার ওয়ার্ক মানে কি? রিপেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যেমন আমার এই ভবনটা তো মিট হয়ে গেল, যেমন এটা আমার রমের দরকার, রমের করে, যেমন আমার রাস্তার কার্পেটিংয়ের করে, তো যে এই যে রংটা আমি দিলাম এটি কি রিপেয়ারিং, এটি কি রিপেয়ার, মানে যে কোনো কিছু নষ্ট হওয়ার পর এটাকে আবার ঠিক করা কি এটাই রিপেয়ার। তো যদি রিপেয়ারটা আমরা কি বলবো, রিপেয়ারটা আমরা বুঝবো যে মেনটেনেন্স ওয়ার্ক থাকবে, মানে মেনটেনেন্স থাকলো রিহ্যাবিলিটেশন, মানে ফাইলের শুরুতে কাজের নাম মেনটেনেন্স থাকবো, রিহ্যাবিলিটেশন থাকবো। যেমন আমার এখানে কাজের নাম কি আছে? ইমপ্রুভমেন্ট আছে, তাহলে আমি আমার কাজের নামটা আছে কি? ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট কাজের নামটা কি আছে আমার? ইমপ্রুভমেন্ট কাজের নামটা কি আছে? ইমপ্রুভমেন্ট। জি ইমপ্রুভমেন্ট কি? বগুড়া জিপিএস রোড, বগুড়া কি? জিপিএস রোড। তাহলে আমি এটা কি দিতে পারি? কনস্ট্রাকশন অফ ওয়ার্ক দিতে পারি না রিপেয়ার ওয়ার্ক দিতে পারি? কেন কনস্ট্রাকশন অফ ওয়ার্ক দিব? তাহলে ইমপ্রুভমেন্ট লেখা আছে। ইমপ্রুভমেন্ট হ্যাঁ, তো যে জায়গায় ইমপ্রুভমেন্ট লেখা থাকবে ওই জায়গায় আমরা কি দিব? কনস্ট্রাকশন অফ ওয়ার্ক। এবার আসি এই যেখানে কি প্লিজ সিলেক্ট, মানে আমরা এখন কনস্ট্রাকশন অফ ওয়ার্ক দিব রিপেয়ার প্রকুরমেন্ট অফ ওয়ার্ক। প্রকুরমেন্ট অফ ওয়ার্ক মানে কি? পি মানে কি? প্রকুরমেন্ট এন্টিটি। হ্যাঁ, তো পি আন্ডারে যে কাজগুলো হয় ওগুলো আমরা কি দিব? প্রকুরমেন্ট অফ ওয়ার্ক। বেশিরভাগ আমাদের আগে কি কনস্ট্রাকশন অফ ওয়ার্ক, আর এখানে কি আছে? রিপেয়ারিং অফ ওয়ার্ক। এই দুইটাই বেশি আছে। আর সাপ্লাই এবং ইনস্টলেশন মানে কি? সাপ্লাই যেমন কম্পিউটার সাপ্লাই দেয়, তারপরে তো আপনার সেট টেবিল বিভিন্ন আজাদপত্র সাপ্লাই দেয়, এটাই সাপ্লাইয়ের ইনস্টলেশন আমরা ওখানে ক্লিক করি। তো আমার এখানে আছে কনস্ট্রাকশন অফ ওয়ার্ক, আমি এখানে কনস্ট্রাকশন অফ ওয়ার্ক দিলাম। এবার আসি প্যাকেজ নেম, মানে কাজের নাম দেওয়া আছে, নেম অফ কন্ট্রাক্ট কাজের নাম দেওয়া আছে, কন্ট্রাক্ট নেম মানে মেমো নাম্বার যেটাকে আমরা বলি কন্ট্রাক্ট ভ্যালু হ্যাঁ, তাহলে এখানে কন্ট্রাক্ট ভ্যালু লেখা আছে। কন্ট্রাক্ট ভ্যালু বাংলাদেশে কত টাকা আছে? কন্ট্রাক্ট ভ্যালু আছে আমার কত টাকা? 78,74,019 টাকা। 78,74,019 টাকা আছে, মানে কাজের যে ভ্যালুটা, কাজের মূল্যটা, মানে এই কাজ এত টাকা, এই কাজ সরকার এত টাকা বাজেট ধরে দিচ্ছে। হ্যাঁ, তো এখানের মধ্যে আমার ওটা আসছে। এখন আসি নোয়া ইস্যু ডেট। কি আছে? নোয়া ইস্যু ডেট। নোয়া ইস্যু ডেট মানে কি? নোয়া ইস্যু ডেট মানে হচ্ছে যেমন এটা টেন্ডার হলো, এটা টেন্ডার পাবলিশ করলো, পাবলিশ করার পর এটার মধ্যে 200-300 ঠিকাদার অ্যাটেন্ড করলো, তখন এটাকে লটারি করে দেয় অথবা ওটিমের মাধ্যমে সেই নেয়। নেওয়ার পর যখন অফিস তাকে কাজটা এগ্রি করে দেয়, হ্যাঁ কাজটা পাইছেন, পাওয়ার পর একটা কি দেয়? ডকুমেন্ট দেয়। তখন ওটা হচ্ছে কি? নোয়া। ওটা কি? নোয়া, মানে ঠিকাদারকেও ওই ডকুমেন্টটা দেওয়া হয়, ওটা হচ্ছে কি? নোয়া। নোয়া জিনিসটা তো বুঝলাম, মানে নোয়ার ডেটটা থাকবে, এটা অটোমেটিকলি আর কি, এটা আপনারা সিলেক্ট করা লাগবে না। তারপর আছে কন্ট্রাক্ট সাইনিং ডেট। কন্ট্রাক্ট তারপর আমার যেমন নোয়া দিলে, নোয়া দেওয়ার পর এখন অফিস আমাকে কি বললো যে আপনি যেহেতু কাজটা করতেছেন আপনি কন্ট্রাক্ট সাইনিং করেন। তাহলে আমরা কি করবো? অফিসে এসে কন্ট্রাক্ট সাইনিং, মানে স্ট্যাম্পে কন্ট্রাক্ট সাইনিং করবো, হ্যাঁ আমি কাজটা করবো। তাহলে এটা হচ্ছে কি? কন্ট্রাক্ট সাইনিং ডেট। তারপর হচ্ছে কমিটমেন্ট ডেট। ঠিক আছে, কমিটমেন্ট ডেট মানে কাজ শুরুর তারিখ। কন্ট্রাক্ট সাইনিং এর পর এখন ঠিকাদার কি করবে? কাজ শুরু করবে যখন সে মাঠ পর্যায়ে যাবে। যখন সে মাঠ পর্যায়ে যাবে, যাওয়ার পর তার মালামাল যখন নিজে কাজ করবে, ওই যে ডেটটা, ওই ডেটটা হচ্ছে কি? কমিটমেন্ট ডেট। ক্লিয়ার? জি। এগুলো বুঝতে অসুবিধা আছে? তারপর এটা আমাদের ফিল আপ করতে হবে। কমিটমেন্ট ডেটটা কি করতে হবে? ফিল আপ করতে হবে, মানে কন্ট্রাক্ট সাইনিং এর ডেটের পর ডেটটা কমিটমেন্ট ডেটটা দিতে হবে। যদি কমিটমেন্ট ডেটটা না থাকে বা কন্ট্রাক্ট সাইনিং এর ডেটের বেশি আগে থাকে, তাহলে আমরা কি করবো? কন্ট্রাক্ট সাইনিং এর এক সপ্তাহ পর কমিটমেন্ট ডেটটা দিই। যদি না থাকে, যদি থাকে তাহলে ওটা দিই, যদি না নেয় তাহলে আমরা এক সপ্তাহ পর যেটা হয় ওই ডেটটা দিই। এবার আসি ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট। ইন্টেন্ডেড কমপ্লিশন ডেটটা মানে কি? যেমন কাজ সমাপ্তির তারিখ, কাজ সমাপ্তির তারিখ। এখন আমার কন্ট্রাক্ট সাইনিং এ ওরা বলে যে আপনি কত তারিখের ভিত্তিতে কাজটা কমপ্লিট করবেন। তো আমি বললাম যে না, এত তারিখের ভিত্তিতে আমি আপনাদেরকে কাজটা হ্যান্ড ওভার দেবো এবং কাজটা কমপ্লিট করে দেবো। যে কাজের সমাপ্তির যে ডেটটা, ওই ডেটটা আমরা কি ইনপুট করে এখানে দিব। তাহলে আমার এখানে কি আছে? ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট। এবার আসি কন্ট্রাক্ট স্টার্ট ডেট। শুরু করলো কাজটা, কন্ট্রাক্ট স্টার্ট ডেট।
সে যে তারিখে কাজটা শেষ করলো, মানে মাঠ পর্যায়ে, মুখে না, মুখে বলছে যে আমি অমুক তারিখ কাজ শেষ করবো, তারা সে যখন কাজটা শেষ, যে ডেটটা, ওই ডেটটা হচ্ছে কন্ট্রাক্ট এন্ড ডেট। ক্লিয়ার? এখানে রিভাইজ কন্ট্রাক্ট ভ্যালু, রিভাইজ কন্ট্রাক্ট ভ্যালু মানে নট অ্যাপ্লিকেবল মানে কি, এন অবলিক এ মানে নট অ্যাপ্লিকেবল মানে প্রযোজ্য নয়। রিভাইজ ভ্যালুটা কি দেয় নাই, তাহলে এখানে আমার কি আসছে, রিভাইজ কন্ট্রাক্ট ভ্যালু নট অ্যাপ্লিকেবল মানে প্রযোজ্য নয়। রিভাইজ ভ্যালু কন্ট্রাক্ট এটা নাই। রিভাইজ ভ্যালুটা কি, যেমন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয় না, যেমন ঠিকাদার আজকে কাজ পেয়েছে, কাজ পাওয়ার পর 6 মাস সে কাজ 6 মাস পরে সেটা কি করছে, কাজ তার যে কোনো রিজনের কারণে দ্রব্যমূল্যের দাম উঠানামা করতে পারে, তখন যে ভ্যালুটা, যেমন এখানে কত আছে 78 লাখ আছে, সে টাকাটা শুনে কাজটা করতে পারছে না, তার লস হয়, তখন সে অফিসে কি করলো, একটা অ্যাপ্লিকেশন করলো যে না আমি কাজটা করতে পারবো না, আমাকে আরও টাকা বাড়াই দিতে হবে। তখন কি করবো, ওই টাকাটা রিলিজ করবে, মানে বর্তমান বাজারের যে দ্রব্যমূল্য, ওই দ্রব্যমূল্যের মান অনুযায়ী স্টিমেটটা বিলটা তৈরি করা হবে, মানে ওই অনুযায়ী সে কাজ করবে। তাহলে এটা কি বুঝতে অসুবিধা আছে? যদি থাকে দিন, না থাকলে দেওয়া করে। এখন কন্ট্রাক্ট পিরিয়ড এক্সটেনশন আপ, কন্ট্রাক্ট পিরিয়ড এক্সটেনশন আপ টু মানে কি, মানে এক্সটেনশন, টাইম এক্সটেনশন মানে সময় বর্ধিতকরণ। সময় বর্ধিতকরণটা কি, সময় বর্ধিতকরণটা হচ্ছে যে ঠিকাদারকে বললো যে আপনি 6 মাস পর কাজটা কমপ্লিট করবেন, এখন ঠিকাদার 6 মাস পর কাজটা কমপ্লিট করতে পারলো না, বা বিভিন্ন বর্ষাকাল বা বিভিন্ন মৌসুমের কারণে কাজটা কমপ্লিট করতে সে পারলো না, বা বিভিন্ন বাধাগ্রস্ত সে সৃষ্টি হলো, তখন সে কী করলো, যখন তার সময়টা শেষ হয় তখন আবার তার অফিসে যে অ্যাপ্লিকেশনটা করে, অ্যাপ্লিকেশনটা করার পর যে ডেটটা দেয় ওটা হচ্ছে যে টাইম এক্সটেনশন ডেট, যেমন 3 মাস, কেউ 1 কোয়ার্টার নেয়, কেউ 2 কোয়ার্টার নেয়, যেমন 3 মাস 6 মাস নবায়ন করেন, নবায়ন যেটাকে বলে দিচ্ছি আমরা, তাহলে ওটা হচ্ছে এই ডেটটা কন্ট্রাক্ট পিরিয়ড এক্সটেনশন আপ টু, এক্সটেনশন কি আপ টু। এবার আসি অ্যাকাউন্ট নাম্বার, কারণ অ্যাকাউন্ট নাম্বার ওই ঠিকাদারের অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকে সে নোয়াটা জমা দিবে আর কি, বা কোন ব্যাংকে নোয়াটা জমা দিলে কোন ব্যাংকে তার টাকাটা দিলে ওই অ্যাকাউন্ট নাম্বারটা, তারপর আছে কুয়ালি ব্যাংক, ব্রাঞ্চ নেম, অ্যাড্রেসটা, আর কোম্পানি নেমটা কি, কোম্পানি নেম হচ্ছে কি ম্যানেজার লর্ডার গাও হার। তো এই কিন্তু আমরা বুঝছি, এগুলো তো ব্যাখ্যাটা তো আমরা বুঝছি। এবার আসি এই যে একটা ঘর খালি, ওই যে ঘরটা খালি দেখতেছি, আমরা এই ঘরগুলো ফিল আপ করব। এই ঘরগুলো ফিল আপ করার জন্য আমাদের এখানে ওয়ার্ক অর্ডার একটা দিক থাকবে, যেমন ওয়ার্ক অর্ডার একটা দিক থাকবে, যেমন এরকম একটা পেপার থাকবে, আপনারা ওখান থেকে এই ডেটগুলো নিন, যেমন এরকম একটা ডকুমেন্ট থাকবে, মানে ওয়ার্ক অর্ডার মানে কি, তাকে অনুমোদন দেওয়া হলো যে আপনি কাজটা করেন। এই যে ওয়ার্ক অর্ডারতে এই যে ডেটগুলো লেখা আছে, এই ডেটগুলো আমরা এখানে ইনপুট করবো বা এন্ট্রি করবো। তো এখানে আমার ওয়ার্ক অর্ডারে ডেট আছে কি, ডেট আছে ডেট অফ কমিটমেন্ট, মানে লেখা থাকবে ডেট অফ কমিটমেন্ট। আমার ডেট অফ কমিটমেন্ট আছে কত, 1 জুলাই 2000 কত 20, 1 জুলাই 2020। তাহলে আমি এখানে যে কমিটমেন্ট ডেট দিব, এটা তো বুঝছেন। আচ্ছা, এবার আসি ডেট অফ কমপ্লিশন, যেমন ইন্টারনেট কমপ্লিশন ডেট, তাহলে আমরা এখানে কমপ্লিশন ডেটটা দেবো, তাহলে এখানে কমপ্লিশন ডেটটা দিচ্ছে 2021, মানে সে 2021 সালে কাজটা কমপ্লিট করলো 4/30, যেহেতু শুক্রবার, যদি কোনো সময় 30 শুক্রবার তাকে মুক্তি দিয়ে দেবে। ইংরেজিতে আমার ভ্যালু নাই, ইংরেজিতে আমার নাই। এবার আসলে আমরা সেভ দিই, হ্যাঁ, এখানে কটা চ্যানেল দিয়ে শুট করছি, কটা চ্যানেল দিয়ে শুট করতে হবে।
যে আমরা এখানে কি দিলাম মানে কন্ট্যাক্ট স্টার্টেড সে কাজটা শুরু করলো 1 জুলাই 2020 কমেন্সমেন্ট ডেট যদি এটা এক না হয় তাহলে এটা এক করে দিন বাস এটা হচ্ছে এটাই অলরেডি আমাদের কি করলো কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাডেড সাকসেসফুল। এবার আসি আমাদের এখানে অপশনের কাজটা শেষ। এবার আসি আমরা তারপর কোন অপশন করবো পেমেন্ট অ্যাড পেমেন্ট কারণ তার ওয়ার কমপ্লিশন যেটা ওটা আমাদের এন্ট্রি করা শেষ। এখন আমরা পেমেন্ট পয়েন্ট এন্ট্রি করবো। তো আমরা এখানে গিয়ে কি করবো ক্লিক করবো করার পর এখন আসি দেখি এখানে নিচে একটা লেখা আছে নি এই যে আমার টেন্ডার আইডিটা কত আমার টেন্ডার আইডি হচ্ছে যে 4238 এই যে এক্সপার্ট অ্যাডভান্স চার্জ এখানে ক্লিক করব। ক্লিক করার পর 4234 চার্জ এটা আসছে 4234 আসছে। আসার পর আমরা কি করবো অ্যাড পেমেন্টে ক্লিক করবো। অ্যাড পেমেন্টে ক্লিক করার পরে যে আমার এখানে বিল অ্যামাউন্ট কত টাকা দেখাচ্ছে 78 লাখ কত দেখাচ্ছে 78,74,000 কত 19,000 না 78 লাখ 78,74,000 কত 19.930 টাকা। এই যে অ্যামাউন্টটা আমরা এই অ্যামাউন্টটা মিলে দেবো মানে এখানে এই অ্যামাউন্টটা মিলে দেবো যখন আপনার বিল পাবেন না তুমি 1 লাখ রিক্সা দিবে মনে করো ঠিক আছে যদি 10 লাখ 15 লাখ রিক্সা দিবে তখন তার মানে মনে করো যে বিল আরেকটা আছে পেমেন্ট আরেকটা আছে ওটা খুঁজে বের করো। তো এখানে আমার পেমেন্ট রেফারেন্স নাম্বারটা ফাইলের মধ্যে যেমন আপনারা এই শীটগুলো দেখে দেখে তো চেক করতে পারেন অথবা আপনারা এই যে আমি কাজ ভেঙে রাখলাম ওখান থেকে দেখে দেখে আপনারা করতে পারেন। যেমন এখানে এই যে আমি একটা পাইলাম পেমেন্টটা হ্যাঁ এটা আমি কীভাবে এন্ট্রি করি যেমন এখানে পেমেন্ট রেফারেন্স নাম্বার কি আছে পেমেন্ট রেফারেন্স নাম্বার একটা বাউচার নাম্বারের পাশে একটা কোড আছে এই যে এখানে একটা কোড আছে এই নাম্বারটা আমরা বসাই দিই এখানে একটা বাউচার নাম্বার একটা কোড আছে